স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তারেকের মুখ ফসকে প্রায় ভাবি শব্দটা বেরিয়েই যাচ্ছিল। রাসেল পাশে দাঁড়িয়ে ওটা টের পেয়ে আতঙ্কিত হয়ে উঠল। মেহিনুর আপাকে ভাবি ডাকা মানে হলো জলজন্ত বাঘিনীর লেজে পা দেওয়া। রাসেল কাল বিলম্ব না করে পেছন থেকে ধুম করে তারেকের পিঠে এক মরণ কামড় সদৃশ কিল বসিয়ে চোখ পাকিয়ে তাকালো। তারেক ব্যথায় কোকিয়ে উঠে দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল। তার চোখ মুখ লাল হয়ে গেছে। রাসেল দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, শালা জানের মায়া নাই, আপারে ভাবি কস। তারেক কাচুমাচু হয়ে বিগলিত হাসিতে দাঁত কেলিয়ে বলল, না মানে বড় আপা, আমি কইতে চাইছিলাম আপনি এই রোদের মধ্যে কেন এলেন? আগে জানলে আপনার লাইগা তো আমরা স্পেশাল শরবত বানাই রাখতাম। মেহনুর তাদের এই কাণ্ড কারখানার রহস্যময় ইশারায় বিন্দুমাত্র প্রক্ষেপ করল না। সে সানগ্লাসটা খুলে হাতে নিতে নিতে ফারিসের রুমের দিকে এগোতে লাগলো। যাওয়ার পথে কেবল ঘাড় ঘুরিয়ে শীতল গলায় এক ব্যঙ্গাত্মক হাসি দিল। বলল, তোদের লেট লতিফ নেতাকে নিতে এসেছি। অফিসে বসে অনেক তো আড্ডা মারলেন, নেতার যে আরও কাজ আছে সেটা কি ভুলে গেলেন? মেহনুর গট করে ফারিসের কেবিনে ঢুকে দরজাটা সশব্দে লাগিয়ে দিতেই বাইরে এই তিন মূর্তির ধরে প্রাণ ফিরে এলো। তারেক নিজের বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে চেয়ারে বসে পড়লাম। তারেক বলল, ওরে বাবারে, অল্পের লাইগা বাইসে গেছি। যদি ভাবি শব্দটা পুরা মুখ দিয়া বাইর হইতো তবে আপা আজকে আমারে এই পার্টি অফিসের ছাদ থেকে নিচে ফেলাই দিত। রাসেল বলল, তোরে তো আক্কেল বুদ্ধি কোনোদিনই হইব না। ফারিস ভাইয়ের সাথে মেহনুর আপার যে কি রিলেশন সেইটার সঙ্গ আল্লাহ জানে। কেউ কয় প্রেম, কেউ কয় পার্টনার, আর তুই গেছিস ডাইরেক্ট ভাবি রাখতে। কলিজার পাটা তো তোর কম না। জুমন বলল, আরে রাসেল, দেখছিস আপার ভাবটা? পুরো বিলেতি হিরোইন, মাথার ঘিলু যেমন বডিতে পাওয়ার তেমন। আমার তো মনে হয় আপা যদি একটা ধমক দেয় তবে অপোজিশন পার্টির ক্যাডাররা লুঙ্গি রেখা ইন্ডিয়া বর্ডার পার হইয়া যাইবে। তারেক আবার হেসে বলল, হ ভাই, তুই ঠিকই কইছিস। আপার চোখে যা পাওয়ার, মনে হলো আমার শার্টের পকেটে কয়টা টাকা আছে তাও গুইনা ফেলছে। ফারিস ভাইয়ের দেখলি পুরা এলাকার বাঘের মতো গর্জে বেড়ায়, অথচ আপা আইসা একটা কথা কইল আর ভাই মনে হয় রুমের কোনায় বিলাই হইয়া বইসা আছে। রাসেল বলল, আরে এইটা তো নেতার পরিচয়। ঘরের বাঘিনীর সামনে যে বিড়াল হইতে পারে সেই তো আসল হিরো। তবে আজ নির্ঘাত ফারিস ভাইয়ের ওপর কপালে শনি আছে। আপা যেভাবে লেট লতিফ কইল, মনে হইতেছে আজ ভাইয়ের লাঞ্চ কপালে নাই। চল ভাই, এসব আলোচনা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিই। আফা যখন ফারিস ভাইরে ডালতেছে সেই সময় যদি আমাগোর দিকে নজর পড়ে তবে বেতন তো দূরের কথা, আইজ রাত পর্যন্ত ডিউটি করন লাগবো। তারেক আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বিড়বিড় করলো, বড় বড় নেতারা ঠিকই কয়, নেতার উপরও এক নেত্রী থাকে যে বিনা ভোটে সারা জীবন রাজত্ব করে। মেহনুর কেবিনের ভেতর পা দিয়েই থমকে গেল। সারা রুম জনশূন্য, কোনো শব্দ নেই। ফারিসের রাজকীয় ডেস্কটা একদম পরিপাটি করে সাজানো, অথচ যার থাকার কথা সে লাপাত্তা। মেহনুর মেজাজটা আরও বিগড়ে গেল। সে গট পায়ে ভেতরে ঢুকে ফারিসের বড় ডেস্কটার উপর সজোরে নিজের দামি পার্সটা রাখল। যেন পার্স রাখার শব্দেই সে তার বিরক্তিতা প্রকাশ করল। তারপর ধপ করে ফারিসের বড় রিভলভিং চেয়ারটাতে বসে পড়ল। হঠাৎ চারদিকের নিস্তব্ধতার মাঝে মেহনুরের কান খাড়া হলো। ওয়াশরুম থেকে কে একটা হালকা শব্দ আসছে, টুপটুপ জল পড়ার বা কল থেকে জল চুইয়ে পড়ার শব্দ। মেহনুর বুঝতে পারলো ফারিস ভেতরেই আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কপাল টিপে ধরল। দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে ফারিসকে একচোট গালি দিয়ে বলল, অপদার্থ একটা, কাজের বেলা ঠনঠন আর সময় মতো আসার নামগন্ধ নেই। এদিকে পুরো দুনিয়া মাথায় তুলে ফেলেছে আর উনি এখন রাজকীয়ভাবে ওয়াশরুমে জল নিয়ে খেলা করছেন। এই লোকটাকে নিয়ে আর পড়া গেল না, আজ তো একটা লেট লতিফের ডিব্বা। গালেটা দিয়ে মনে মনে কিছুটা শান্তি পেল সে। তারপর আর সময় নষ্ট না করে নিজের আইফোনটা বের করলো। এক হাতে ফোন স্ক্রোল করতে করতে সে বিভিন্ন নিউজ পোর্টাল আর অফিসের মেলগুলো চেক করতে লাগলাম। তার তীক্ষ্ণ নজর ফোনের স্ক্রিনে, কিন্তু কান পড়ে আছে ওয়াশরুমের দরজার দিকে। মেহনুর মনে মনে ঠিক করে রেখেছে ফারিস বের হওয়া মাত্রই আজ তাকে এক হাত দেখে নেবে। ঠিক তখনই
হট করে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। মেহনুর তড়িৎ বেগের আগান্বিত চোখে ফোন থেকে মাথা তুলে সেদিকে তাকালো। তার ডগার উপর তখন রাগের আগ্নেয়গিরি যেন মুখ দিয়ে টপ্তলাগা লাভা বের হবে। সে চিৎকার করে বলতে যাচ্ছিল, এতক্ষণে এসে সময় হলো আপনার কিন্তু বাক্যের বাকি অংশটুকু আর মেহনুরের গলা দিয়ে বের হলো না। তার কথাগুলো যেন মাঝপথেই জমে পাথর হয়ে গেল। সে হাবার মতো হা করে তাকিয়ে রইল দরজার দিকে। ওয়াশরুমের চুইকাট পেরিয়ে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ, ফারিস। তার পরনে একদম নিখুঁত ফিটিংয়ের একটি নেভি ব্লু ফর্মাল স্যুট, যা মেহনুরের কালো স্যুটের সাথে অদ্ভুত এক কাকতালীয় সামঞ্জস্য তৈরি করেছে। ফারিসের 6 ফুট 2 ইঞ্চির সুঠাম চওড়া গরম স্যুটের ভিতর দিয়েও তার বলিষ্ঠতার চালান দিচ্ছে। সবেমাত্র হাত মুখ ধুয়ে আসায় তার সুবিন্যস্ত চুলগুলো ভেজা, যেখান থেকে অবাধ্য জলের কণা টুপটুপ করে ঝরে পড়ছে তার কপালে, আর স্যুটের কলারের ওপর চোখে মুখে জলের ছিটে লেগে থাকায় তার গায়ের উজ্জ্বল রঙটা যেন আরও সজীব দেখাচ্ছে। ফারিসের এই শান্ত কিন্তু রাজকীয় উপস্থিতি মেহনুরের চোখের রাগ নিমিষেই এক বিস্ময়কর মুগ্ধতায় বদলে দিল। সাদা শার্টের হাতা সে হালকা করে ফোল্ড করে কবজির কাছে নিয়ে আসছে, আর তার প্রতিটি মুভমেন্টে ফুটে উঠছে একজন জন্মগত নেতার আভিজাত্য। ফারিসকে এই মুহূর্তে মিটিংয়ের জন্য প্রস্তুত কোনো কর্পোরেট কিং মনে হচ্ছে, যার এক ইশারাতেই পুরো শহর স্তব্ধ হয়ে যেতে পারে। মেহনুর অপলক চোখে তাকিয়ে রইল। সে তো জানতো ফারিস সুদর্শন, কিন্তু দুপুরের এই কড়া রোদের ক্লান্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফারিস যে এতটা আকর্ষণীয় হয়ে সামনে আসবে তা সে কল্পনাও করেনি। মেহনুরের হাতের ফোনটা প্রায় আলগা হয়ে এসেছিল। সে যেন ভুলে গেল যে কয়েক সেকেন্ড আগেও সে এই মানুষটাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার পরিকল্পনা করছিল। ফারিসের গভীর আর বুদ্ধিদীপ্ত চোখজোড়া যখন মেহনুরের স্থির দৃষ্টির উপর গিয়ে পড়ল, তখন এক অদ্ভুত নীরবতার ভেতর রাজত্ব করতে লাগলো। মেহনুর যেন নিজের অজান্তেই নিজের হৃৎপিণ্ডের ধূপকানি শুনতে পাচ্ছিল। ফারিসের চোখে মেহনুরকে দেখে বিন্দুমাত্র বিস্ময় ফুটল না। সে যেন আগে থেকেই জানতো যে এই সময়টায় মেহনুর ঠিক এইভাবেই তার ঘরে হানা দিবে। তার নির্লিপ্ততা ভঙ্গি আর ধীরস্থির চলাফেরা বলে দিচ্ছে মেহনুরের এই শাসন সে বেশ উপভোগই করে। তবে মেহনুরকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ফারিসের ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটে উঠল। সে হাতের তোয়ালেটা অবহেলায় পাশের সোফায় ছুঁড়ে ফেলল। এরপর ডেস্কে রাখা গ্লাসটা সশব্দে নামিয়ে রেখে পাশের স্লাইডিং কাচের জানলাটা টেনে দিল। জানলা লাগানোর হালকা ঘর্ষণের শব্দের সাথে মেহনুরের দিকে এক পলক তাকিয়ে ব্যঙ্গ করে বলল, জানালাটা সময় মতো বন্ধ করে দিলাম, না হলে কারো হাঁ করা মুখে মাছি ঢুকে যেত। আর এই দুপুরের মাছি স্বাস্থ্যের জন্য বড্ড ক্ষতিকর। ফারিসের এই তীক্ষ্ণ বাক্যবান মেহনুরের কানে পৌঁছতেই সে যেন সম্বিত ফিরে পেল। মুহূর্তের মধ্যে তার হুঁশ ফেলল, আর নিজের বোকামির জন্য লজ্জায় কান লাল হয়ে উঠল। সে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল এবং মেজাজ ঠিক করার ভান করে নিজের কপালে হালকা চাপড় দিয়ে বিড়বিড় করল, ইউ আর রিয়েলি স্টুপিড মেহনুর। ছি, এই লোকটার সামনে এইভাবে ইমপ্রেসড হওয়ার কি ছিল? ফারিস মেহনুরের এই শকতোক্তি আর অস্বস্তিটা বেশ ভালোই টের পেল। সে কোনো কথা না বলে নিঃশব্দে হালকা করে হাসলো, সে হাসি যেটা মেহনুরকে আরও বেশি খেপিয়ে দেয়। মেহনুর এবার নিজেকে শক্ত করে নিজের আসন বস অবতারে ফিরে এলো। সে নিজের দামি ঘড়িটার দিকে একবার তাকিয়ে কড়া গলে বলল, মিটিং কটায় সে খেয়াল আছে আপনার? নাকি ওই রাজকীয় সাজগোজ করতে করতেই ডিলটা ক্যান্সেল হয়ে যাক সেটা চান? আমাদের হাতে আর মাত্র 20 মিনিট সময় আছে ফারিস ভাই। ফারিস এবার ডেস্কের ওপর ঝুঁকে পড়ে মেহনুরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার ভেজা চুলের ঘ্রাণ আর স্যুটের আভিজাত্য মেহনুরের স্নায়ুতে আবারও চাগার দিয়ে উঠল, কিন্তু মেহনুর এবার শক্ত হয়ে বসে রইল। ফারিস হালকা হেসে বলল, ডিল ক্যান্সেল করার সাহস কার আছে মেহনুর? তুই পাশে থাকলে তো ভাগ্য আমার দরজায় করে না রে। চল, দেরি যেহেতু করে ফেলেছি, এখন ঝড়ের গতিতে না গেলে তোর রাগ তো আর ঝল হবে না। মেহনুর ফারিসকে এত কাছে দেখে আবারও অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল। ফারিসের শরীরের উষ্ণতা আর সেই রাজকীয় পারফিউমের করা গন্ধে তার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। মেহনুর কোনো মতে ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ফারিস মেহনুরের এই অবস্থা দেখে এবার চরম শয়তানি হাসল। সে মেহনুরের চিবুকটা হালকা করে ছুঁয়ে দিয়ে বলল, কি হলো মেহনুর? তুই কি তবে আমার এই নতুন স্যুটে এতটাই মুগ্ধ যে কথা বলতে ভুলে গেছিস? নাকি ভাবছিস সেই লেট লতিফের সাথে আজ ডিল করতে যাওয়া কি ঠিক হবে? মেহনুর আমতা আমতা করে কোনো মতে বলল, আমি মোটেও মুগ্ধ হইনি।
অকারণে সময় নষ্ট করছেন। আমি নিচে গিয়ে গাড়িতে ওয়েট করছি, আপনি আসুন। বলেই মেহনুর কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে এগোতে চাইল, কিন্তু ফারিস তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। মেহনুর দরজার হাতলে হাত দেওয়ার আগেই ফারিস তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। মেহনুর দরজার হাতলে হাত দেওয়ার আগেই ফারিস চিতার মতো ক্ষিপ্রতায় পেছন থেকে তাকে ঝাপটে ধরল। এক শক্তিশালী হ্যাঁচকা টানে মেহনুরকে নিজের শক্ত বুকের সাথে মিশিয়ে নিল ফারিসের উষ্ণ নিঃশ্বাস মেহনুরের ঘাড়ের কাছে আছড়ে পড়ছে। সে তার ঘোর লাগা কণ্ঠে মেহনুরের কানের কাছে ফিসফিস করে বলল, পাখি যদি নিজে এসে তার জন্য বরাদ্দ খাঁচায় ধরা দেয়, তবে এত সহজে কি তাকে ছেড়ে দেওয়া উচিত? মেহনুরের পুরো শরীর এক মুহূর্তের জন্য জমে হিম হয়ে গেল। তার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ফারিসের এমন কাঁচা স্পর্শে সে বাকরুদ্ধ। কাঁপা কাঁপা সুরে মেহনুর কোনো মতে বলল, এ কি করছেন ফারিস ভাই? ছাড়ুন আমাকে। ভাই শব্দটা কানে আসতেই ফারিসের নিশাতুর চোখে এক নিমিষে বিরক্তি খেলে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। সলি অনরোমান্টিক। মুহূর্তের মধ্যেই ফারিস নূরকে আরও শক্ত করে চেপে ধরল এবং তার অনাবৃত কাঁধের কাছে সজোরে একটা কামড় বসিয়ে দিল। যন্ত্রণায় মেহনুর চিৎকার করে উঠতে চাইল। আহ! ফারিস সাথে সাথে এক হাত দিয়ে মেহনুরের মুখ চেপে ধরল। তার চোখে তখন শাসন আর দুষ্টুমির এক অদ্ভুত মিশ্রণ। সে রাগে গলায় ফিসফিস করে বলল, কি করছিস ইডিয়েট? এখনো তো অসভ্যতার শিখায়নি, তার আগেই তো বর্ণনায় চিৎকার শুরু করে দিলি। মেহনুরের দু চোখ বেয়ে দু ফোঁটা লোনা জল গড়িয়ে পড়ল ফারিসের হাতের উপর। ফারিসের হাতের বাঁধন আলগা না হলেও স্পর্শে কিছুটা শিথিলতা এলো। মেহনুর মুখ থেকে ফারিসের হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই ফারিস তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করল। দুজনের মাঝখানে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। মেহনুর রাগে হাঁপাচ্ছিল। তার বুকের ওঠানামা ফারিসের প্রশস্ত বুকে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। চোখের জল মুছে ধরা গলায় সে বলল, আপনি বড় নিষ্ঠুর ফারিস ভাই। গায়ে হাত তোলার পর এখন কামড়াতেও শুরু করেছেন। আমি কি আপনার কোনো শিকার? ফারিস মেহনুরের চোখের অবাধ্য জলের দিকে তাকে এক মুহূর্ত থমকে গেল। তার পাথরের হৃদয় যেন কেউ হাল করে পেটালো। কিন্তু তার স্বভাবজাত আভিজাত্য আর জেদ তাকে নমনীয় হতে দিল না। সে মেহনুরের কোমরে নিজের হাতের দখল আরও মজবুত করে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। মেহনুরের এলোমেলো চুলগুলো তার কপালে এসে পড়ছে, যা তাকে আরও মায়াবী করে তুলেছে। ফারিস মেহনুরের কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, শিকার হলে তো এতক্ষণে তোকে ছেড়ে খেয়ে ফেলতাম নূর। তুই আমার নেশা, আর নেশার উপরে অধিকার একটু বেশিই থাকে। মেহনুর এবার জেদের বশবর্তী হয়ে ফারিসের বুকে ধাক্কা দিয়ে বলল, অধিকার? কিসের অধিকার? আপনি তো কেবল ভয় দেখাতে জানেন। আপনি একটা জানোয়ার। কথাটা শেষ করতে পারল না মেহনুর। তার মুখ থেকে জানোয়ার শব্দটা বের হতেই ফারিসের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেহনুরের কথাগুলো স্তব্ধ করে দেওয়ার জন্য ফারিস এক মুহূর্তও সময় নষ্ট করল না। কোনো সুযোগ না দিয়ে সে ঝড়ের বেগে মেহনুরের কম্পিত ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মেহনুর পাথরের মতো জমে গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ফারিসের এই পৈশাচিক অথচ গভীর ছোঁয়ায় সে দিশেহারা। ফারিসের দুহাত তখন মেহনুরের মুখটা শক্ত করে আঁকড়ে ধরেছে, যেন সে পালিয়ে যেতে না পারে। এক দীর্ঘ নিবিড় চুম্বনে মেহনুরের সমস্ত প্রতিবাদ ম্লান হয়ে গেল। ফারিসের পুরুষালী পারফিউমের তীব্র গন্ধ আর তার ঠোঁটের উষ্ণতায় মেহনুর ধীরে ধীরে এলিয়ে পড়ল ফারিসের বাহু বন্ধনে। কয়েক সেকেন্ড পর ফারিস যখন মুখ সরিয়ে দিল, মেহনুর তখন লজ্জা আর অপমানে চোখ বুজে কাঁদছে। ফারিস তার ঠোঁটের কোনো এক পৈশাচিক বিজয়ের হাসি ফুটিয়ে তুলল। মেহনুরের কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে গভীর স্বরে বলল, বর্ণমালার শেখানো শেষ, বাকিগুলো শিখতে চাস নাকি আজ এই পর্যন্তই থাকবে? মেহনুর কোনো উত্তর দিতে পারল না, শুধু অপলক নেত্রে চেয়ে রইল সেই ভয়ঙ্কর সুন্দর মানুষটির দিকে, যে তার জীবনটাকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে দরজার ওপাশে তখন অন্য এক ড্রামা চলছে। দরজায় কান লাগিয়ে একে অপরের উপর স্তূপ হয়ে দাঁড়িয়ে সব শোনার চেষ্টা করছিল তারেক রাসেল আর সুমন। মেহনুরের সেই অবদমিত আর্তনাদ কানে আসতেই তিনজন ছিটকে পেছনে সরে এলো। তাদের চোখগুলো তখন বিস্ময়ে গোল। তারেক নিজের কান মুলতে মুলতে দাঁত কেলিয়ে হাসল। ওরে বাবারে, ভেতরে তো দেখি ইলেকশনের চেয়েও বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। মেহনুর আপা
চিৎকারের যা আওয়াজ দিল মনে হইতেছে ফারিস ভাই আজকে তার ডাইরেক্ট জেল হাজতে পাঠাই দিছে। রাসেল পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আরে গাদা, জেল হাজত না, এটা হইল রোমান্টিক হাজত। দেখলি না পা, ভাই ডাকলো আর ভেতরে গর্জন শুরু হইল। আমি তো কইছিলাম এই দুইটার মাঝখানে যে আগুন জ্বলতাছে এইটা নিভাইয়া ফায়ার সার্ভিস ডাকুন লাগবো। জুম্মন কাচুমাচু হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আরে ভাই চুপি চুপি ক। আপা যদি জানালার কাজ ভাইঙ্গা আমাগো দাঁত কেলানো দেখে, তবে আজকের লাঞ্চ আমাদের কপালে না, বরং হসপিটালের বেডে জুটবে। তারেক ফিস ফিস করে বলল, শালা যেমন ঠিকই কইছিস, তবে ভাই মানতেই হইব ফারিস ভাই আসল মর্দ। অত বড় লেডি ডনের মুখে 1 সেকেন্ডে বন্ধ করে দিছে। আমরা হইলে তো এতক্ষণে আপার স্যান্ডেলের তলায় চ্যাপ্ট হয়ে থাকতাম। শহরের উপকণ্ঠে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান গ্লোবাল নেক্সাস ইন্ডাস্ট্রিজের বিশাল গেট পেরিয়ে মেহনুরের কালো BMW গাড়িটি এসে থামল। এটি কেবল একটি ইন্ডাস্ট্রি নয়, দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। স্টিল, সিমেন্ট আর প্রযুক্তির এই বিশাল সাম্রাজ্যে আজ বিদেশের নামী বিনিয়োগকারীরা আসছেন। মেহনুর আর ফারিস সেখানে এসেছেন এক বিশাল ডিল ফাইনাল করতে, যেখানে বিনিয়োগ মানেই কয়েক হাজার কোটি টাকার নিশ্চিত মুনাফা। গাড়িটি পোর্টিকোর নিচে থামতেই দুজন সিকিউরিটি গার্ড দ্রুত এসে দরজা খুলে দিল। প্রথমে নামলো ফারিস, তারপর অপর পাশ থেকে মেহনুর। দুজনেই চোখে ডার্ক সানগ্লাস পরেছে। দুপুরের চড়া রোদে তাদের স্যুটের নিখুঁত কাট আর ব্যক্তিত্ব যেন পুরো পরিবেশকে কয়েক ডিগ্রি ভারী করে তুলল। ফারিস আর মেহনুর যখন পাশাপাশি হাঁটতে শুরু করলো, তখন এক রাজকীয় আবহাওয়া তৈরি হলো। ফারিসের সেই 6 ফুট 2 ইঞ্চি সুঠাম দেহ আর মেহনুরের হাই হিলের ছন্দময় শব্দে অফিসের মার্বেল ফ্লোর কেঁপে উঠছে। তাদের ঠিক পেছনেই হাতে দামি লেদার ফাইল নিয়ে রোবটের মতো হাঁটছে 4 জন অ্যাসিস্ট্যান্ট। অফিসের বিশাল কাচের দেয়াল ঘেরা লবিতে পা দিতেই সেখানকার কর্মীরা যেন কাজ ভুলে গেল। ফাইল হাতে থাকা স্টাফরা হা করে তাকিয়ে রইল এই জুটির দিকে। কেউ ফিস ফিস করে বলল, ভাই এটা কি কোনো ইন্টারন্যাশনাল ডন নাকি বড় কোনো কোম্পানির সিইও? মেহনুর আর ফারিসের হাঁটার মধ্যে এক ধরনের দাম্ভিকতা আর আভিজাত্য মিশে আছে। তারা কারো দিকে তাকাচ্ছে না। তাদের লক্ষ্য আজ সামনের সেই কনফারেন্স রুম। মেহনুরের শানিত সৌন্দর্য আর ফারিসের পৌরুষদীপ্ত গাম্ভীর্য মিলে এক অপরাজেয় শক্তির বহিঃপ্রকাশ ঘটছে। সেখানে রিসেপশন পার হতে প্রতিষ্ঠানের চ্যানেল ম্যানেজার নিচে ছুটে এসে বিনীতভাবে মাথা নিচু করে বললেন, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। ইনভেস্টররা আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের উপস্থিতি আমাদের এই প্রজেক্টের গুরুত্ব শতগুণ বাড়িয়ে দিয়েছে। প্লিজ এই দিকটাই দিয়ে আসুন। ফারিস কেবল একবার মাথা নেড়ে সায় দিল। তার ঠোঁটে সেই চিরচেনা আত্মবিশ্বাসের হাসি। মেহনুর কোনো কথা না বলে কেবল সানগ্লাসটা হালকা একটু নিচে নামিয়ে পুরো হল রুমটা একবার জরিপ করে নিল। সেখানে উপস্থিত শত শত এমপ্লয়ির চোখে মুগ্ধতা আর সম্ভ্রমের মধ্য দিয়ে তারা বেড়দর পেয়ে মিটিং রুমের দিকে এগিয়ে চলল। কনফারেন্স রুমের বিশাল সেগুন কাঠের দরজাটা যখন অ্যাসিস্ট্যান্টরা খুলে দিল, মেহনুর আর ফারিসের উপস্থিতিতে পুরো কামরায় এক নিস্তব্ধতা নেমে এলো। মেহনুর ভেতরে পা রাখতেই তার তীক্ষ্ণ দৃষ্টি এক পলকে পুরো টেবিলটা জরিপ করে নিল। আর ঠিক সেই মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠল, যদিও চোখের সানগ্লাসের আড়ালে সেই কঠিন ভাবটা ঢাকা পড়ে রইল। সেখানে কেবল বিদেশি বিনিয়োগকারীরাই নন, উপস্থিত আছেন দেশের ব্যবসা জগতের হর্তাকর্তা আরও 3 জন সিংহ। টেবিলের ডান পাশে আভিজাত্যের প্রতিমূর্তি হয়ে বসে আছেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দাপুটে মালিক আলভারেজ চৌধুরী। তার ঠিক পাশেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন পাটোয়ারি সাম্রাজ্যের কর্ণধার শাহবাজ পাটোয়ারি। কিন্তু মেহনুরের দৃষ্টি আটকে গেল তৃতীয় ব্যক্তির উপর। তিনি আর কেউ নন, দেশের সবচেয়ে দামি এবং বিলাসবহুল প্রযুক্তিপূর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডোমিনাস ভ্যানগার্ডের মালিক মিস্টার আরভিক। এরা প্রত্যেকেই মেহনুর আর ফারিসের ঘোর প্রতিদ্বন্দ্বী। এই ডিলটা পাওয়ার জন্য যে একটা রক্তক্ষয়ী স্নায়ুযুদ্ধ হবে তা মেহনুর বুঝতে পারল। তার চোয়াল পাথরের মতো শক্ত হয়ে গেলেও সে সেটা প্রকাশ হতে দিল না। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলো। সানগ্লাসটা খুলে স্টাইলিশ ভঙ্গিতে ব্লেজারের পকেটে রাখলো এবং ঠোঁটে এক মায়াবী কিন্তু রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। সে অত্যন্ত মার্জিত কিন্তু দাম্ভিক পায়ে এগিয়ে গিয়ে টেবিলের মূল কেন্দ্রে আসন গ্রহণ করল।
ফারিস তার পাশেই বসলো। তার চেহারায় এক ধরনের রাজকীয় তাচ্ছিল্য, যেন প্রতিপক্ষ কারা তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মেহনুর মুখে একটা পেশাদার হাসি ঝুলিয়ে আলভারেজ চৌধুরী আর শাহবাজ পাটোয়ারির দিকে তাকিয়ে হালকা মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে বলল, মিস্টার চৌধুরী, মিস্টার পাটোয়ারি, আপনাদের এখানে দেখে বেশ অবাক হলাম। মনে হচ্ছে আজকের লড়াইটাও শুধু ইনভেস্টমেন্টের নয়, অস্তিত্ব টিকিয়ে রাখারও। মিস্টার আরভিন, আপনাকেও স্বাগতম। মেহনুরের সেই শান্ত কিন্তু ধারালো কণ্ঠস্বর পুরো রুমে এক ধরনের কম্পন ধরিয়ে দিল। তার হেসে কথা বলার ধরনটা এতটাই প্রখর ছিল যে প্রতিপক্ষের মানুষগুলো ভেতরে ভেতরে সতর্ক হয়ে উঠল। তারা বুঝতে পারল মেহনুর শুধু ডিল সই করতে আসেনি, সে আজ এই পুরো ময়দান নিজের দখলে নিতে এসেছে। মিটিং রুমের বিশাল ডিজিটাল স্ক্রিনে প্রজেক্টের প্রেজেন্টেশন চলছে। ইনভেস্টররা খুব খুঁটিয়ে সব দেখছেন। ফারিস মেহনুরের গা ঘেঁষে এমনভাবে বসে আছে যেন সে জগতের সব কিছুর ঊর্ধ্বে। তার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা স্থায়ী হয়ে আছে, আর তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে মিস্টার আরভিকের ওপর। অন্যদিকে মেহনুর আর আলভারেজ চৌধুরী অত্যন্ত নিবিষ্ট মনে স্ক্রিনের ডেটাগুলো বিশ্লেষণ করছেন। মৌনতা ভেঙে শাহবাজ পাটোয়ারি তার চুরুটের ধোয়া ছেড়ে মুরব্বী সুলভ ভারী গলায় ফোরন কাটলেন। ফারিস সাহেব, জোয়ান বয়সের ব্যবসাটা একটু বেশি সহজ ভাবছেন না? আমাদের চৌধুরী আর পাটোয়ারি গ্রুপ যখন একসাথে এই প্রজেক্টে পার্টনারশিপে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে, তখন ছোটোখাটো কোম্পানিগুলো লড়াই না করাই ভালো। হারলে তো আর মুখ দেখানোর জায়গা পাবেন না। আলভারেজ চৌধুরী তাচ্ছিল্য ভরে চোখ করলেন। ঠিক বলছেন পাটোয়ারি সাহেব, আবেগ নয় অভিজ্ঞতার উপর টাকা ঢালতে ভালোবাসেন। আর এই প্রজেক্টের জন্য আমরা যে পরিমাণ লিকুইড ক্যাশ আর ব্যাকআপের অফার দিয়েছি, তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারণেই। মিস্টার আরভিকো শান্ত স্বরে বললেন, আমার লুমিনাস ভানগার্ড অলরেডি টেকনিক্যাল সাপোর্টের ডিল রেডি করে রেখেছে। মেহনুর, তোমার বুদ্ধি আছে ঠিকই, কিন্তু রিসার্চ কয়। মেহনুর এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার সে শান্তভাবে উঠে দাঁড়ালো। তার দুই হাত টেবিলের ওপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে এক এক করে সবার চোখের দিকে তাকালো। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের প্রবল তেজ। মেহনুর হালকা হেসে বলল, মিস্টার চৌধুরী, আপনাদের পার্টনারশিপের ক্যাশ অনেক থাকতে পারে, কিন্তু আপনাদের মডেলের ফিউচারিস্ট ভীষণ শূন্য। আপনারা ইনভেস্ট করছেন লাভের জন্য, আর আমি ইনভেস্ট করছি ডমিনেশনের জন্য। আপনাদের অফারে ট্যাক্স লুপহোল আর সোর্সিংয়ে যে 2%-এর ঘাপলা আছে, তা কি ইনভেস্টমেন্টের জানিয়েছেন? মেহনুরের কথা শুনে চৌধুরী আর পাটোয়ারির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইনভেস্টররা নড়ে চড়ে বসলেন। মেহনুর ফাইলটা খুলে স্লাইড চেঞ্জ করে বলল, আমি শুধু ক্যাশ দিচ্ছি না, দিচ্ছি ডাইরেক্ট সাপ্লাই চেইন কন্ট্রোল। আমার কোম্পানির লজিস্টিক্সে যে 3% কস্ট রিডাকশন এসেছে, তা আগামী 5 বছরে আপনাদের পার্টনারশিপের চেয়ে দ্বিগুণ প্রফিট নিশ্চিত করবে। ইনভেস্টররা আপনারা কি অলস টাকা চান নাকি জ্যান্ত টাকা? মেহনুরের এই সূক্ষ্ম আর অকাট্য যুক্তির কাছে আরভিক বা চৌধুরীদের বড় বড় রিসোর্স তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ইনভেস্টররা নিজেদের মধ্যে ফিসফিস করে আলাপ করলেন এবং কয়েক মিনিটের মধ্যেই লিভিং ওয়েস্টার মিস্টার জেনসন ঘোষণা দিলেন, আমরা খানদের কোম্পানির সাথেই ডিলটা ফাইনাল করছি। তাদের স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি প্রমিজিং। চৌধুরী আর পাটোয়ারি রাগে গজগজ করতে করতে সিট ছেড়ে উঠে দাঁড়ালেন। আরভিক স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি একটি মেয়ে এভাবে পাখা পাখা ব্যবসায়ীদের ধুলো খাইয়ে দিবে। আলভারেজ চৌধুরী যাওয়ার সময় মেহনুরের পাশ দিয়ে যাওয়ার সময় ফিস করে বলে গেলেন, খুব বার বেড়েছে তোমাদের, মনে রেখো উপর থেকে নিচে পড়লে হাড় গোড়া থাকে না। খুব শীঘ্রই তোমাদের ধ্বংস আমি নিজে দেখব। ফারিস এবার সোফায় হেলান দিয়ে পা নাচাতে নাচাতে হাসল। ধ্বংসের আগে কিন্তু দাওয়াত দিতে ভুলবেন না চৌধুরী সাহেব, মিষ্টিটা আমি নিয়ে আসবো। মেহনুর শুধু তার সেই বিজয়ী হাসিটা ধরে রাখল। চৌধুরী আর পাটোয়ারির আগে গড়গড় করে রুম থেকে বেরিয়ে গেলেন। বাঘা বাঘা কোম্পানিগুলোকে এইভাবে নতজানু করে মেহনুর আজ নিজেকে আবারও প্রমাণ করল।
মিটিং শেষ হতেই মেহনুরের ফোনে একটা জরুরি কল এলো। সে ভ্রু কুচকে স্ক্রিনের দিকে তাকিয়ে ফারিসের দিকে একবার ইশারা করলো, তারপর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইয়াসিনকে নিয়ে দ্রুত কদমে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। মেহনুর বেরিয়ে যেতেই রুমের ভেতরের তাপমাত্রা যেন হঠাৎ কয়েক ডিগ্রি বেড়ে গেল। ফারিস এবার আড়মোড়া ভেঙে রাজকীয় ভঙ্গিতে চেয়ারে হেলান দিল। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি। সে টেবিলের ওপর রাখা দামি কলমটা নিয়ে আঙুলের ফাঁকে নাচাতে নাচাতে সামনে বসে থাকা আরভিকের দিকে তাকালো। আরভিক তখনও ওখানে এই পাথরের মূর্তির মতো বসেছিল, তার চোখে মুখে খুনের নেশা। আরভিক গম্ভীর ও কর্কশ্বরে বলল, তোর ভাগ্যটা আজ ভালো ছিল ফারিস। মেহনুর বুদ্ধি আজ তোকে বাঁচিয়ে দিল। কিন্তু মনে রাখিস, ব্যবসার টেবিল আর আন্ডারওয়ার্ল্ডের ময়দান এক নয়। সেখানে শুধু ফাইল দিয়ে লড়াই হয় না, সেখানে লড়াই হয় বুলেট আর রক্ত দিয়ে। শাহান আরভিক শুধু একজন নামী ব্যবসায়ী নয়, আন্ডারওয়ার্ল্ডের এক পরিচিত নাম। তার কথার ধরনে সেই অন্ধকার জগতের শীতলতা স্পষ্ট ফুটে উঠল। ফারিস হালকা হেসে কলমটা টেবিলে ছুঁড়ে দিয়ে বলল, বুলেট, রক্ত। হার্ভিক, তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস। তুই যদি আন্ডারওয়ার্ল্ডের রাজা হোস, তবে আমি এই শহরের মাটি। আর মাটির নিচে কি দাফন করা আছে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। মেহনুর আমার শক্তি হতে পারে, কিন্তু আমি তার বর্ম। আমার বর্মে আঘাত করতে হলে আগে তোকে তোর নিচের অস্তিত্বের চিন্তা করতে হবে। আরভিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর ঝুঁকে পড়ে বলল, অহংকার করিস না ফারিস। লুমিনাস ভানগার্ডের মালিক হিসেবে আমি যতটা মার্জিত, অন্ধকার দুনিয়ায় আমি ততটাই নশ্বর। মেহনুরকে তুই আজ আগলে রাখছিস, কিন্তু কাল যখন সে তোর চোখের সামনে ছায়া হয়ে যাবে, তখন এই পলিটিক্যাল পাওয়ার দিয়ে কি করবি? ফারিস এবার উঠে দাঁড়ালো। ফারিসের চোখে তখন আর সেই হাসি নেই, সেখানে এখন চলছে প্রতিবাদের দাবানল। সে আরভিকের কলারের খুব কাছে নিজের মুখ নিয়ে গিয়ে শান্ত কিন্তু বজ্রকণ্ঠে ফারিস বলল, মেহনুরের দিকে হাত বাড়ানোর আগে নিজের কাফনটা রেডি রাখিস আরভিক। তুই তো শুধু অন্ধকার চিনিস, আমি অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা শয়তানদেরও চিনি। তুই যদি মাফিয়া হোস, তবে আমি সেই পলিটিক্যাল মাস্টার মাইন্ড যে তোদের মতো মাফিয়াদের আঙুলের ইশারায় নাচায়। এই ডিলটা তো কেবল শুরু। তোর সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে আমার একটা ফোন কলে যথেষ্ট। আরভিক রাগে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের গ্লাভস জোড়া পরে নিল। যাওয়ার আগে শেষবারের মতো বলে গেল, শহরটা ছোট ফারিস, দেখা হবে কোনো শীঘ্রই, তবে কোনো মিটিং রুমে নয়, কোনো অন্ধকার গলিতে। ফারিস তাচ্ছিল্যের হাসি হেসে পকেটে হাত দিয়ে জানলার দিকে ফিরে দাঁড়ালো। সে জানে লড়াইটা এখন আর শুধু ব্যবসার নেই, এটা এখন জীবন মরণের দ্বন্দ্বের রূপ নিয়েছে। ফারিস তাচ্ছিল্যের হাসি হেসে পকেটে হাত দিয়ে জানলার দিকে ফিরে দাঁড়ালো। সে জানে লড়াইটা এখন শুধু আর ব্যবসার নেই, এটা এখন জীবন মরণের দ্বন্দ্বের রূপ নিয়েছে। আরভিক ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। ফারিসের আত্মবিশ্বাস তাকে ভেতরে ভেতরে দহন করছে। সে ঘুরে দাঁড়িয়ে খুব ধীর পদে আবার টেবিলের কাছে এলো। এবার রাগ নয়, তার কণ্ঠে এক ধরনের হেমশীতল স্থিরতা ভর করলো, যা কেবল অভিজ্ঞ শিকারীদের মাঝেই দেখা যায়। আরভিক খুবই শান্ত নিচু স্বরে বলল, তুই ভাবছিস এই একটা ঢিল জিতে তুই আমার ওপর রাজত্ব করবি? ফারিস, ক্ষমতা কোনো স্থায়ী সম্পদ না। আজ তুই মেহনুরকে নিয়ে হাসছিস, কাল হয়তো এই মেহনুরই তোর পতনের কারণ হবে। আন্ডারওয়ার্ল্ডের একটা কথা আছে, শত্রুকে মারার আগে তার সবচেয়ে প্রিয় জিনিসটাই কেড়ে নিতে হয়। তোর প্রিয় জিনিসটা ঠিক কতক্ষণ নিরাপদ থাকবে? ফারিস বিন্দুমাত্র বিচলিত হলো না। সে আবারও জানলার কাছের প্রতিফলন দিয়ে আরভিককে দেখছিল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো ভয় বা অস্থিরতা নেই, বরং এক ধরনের উপহাসের রেশ রয়ে গেছে। ফারিস গম্ভীর ও ধীরস্থির কণ্ঠে বলল, আরভিক, তুই আর আমি দুজনেই ক্ষমতার এই চূড়ায় দাঁড়িয়ে আছি। তুই বুলেট দিয়ে শাসন করিস আর আমি মগজ দিয়ে। কিন্তু তফাৎটা কোথায় জানিস? তুই যখন আমার প্রিয় জিনিসের উপরে নজর দিস, আমি তখন তোর পুরো সাম্রাজ্যের গোড়া কেটে দেই। তুই যদি আন্ডারওয়ার্ল্ডের হাড় মাংস চিনিস, তবে আমি এই শহরের শিরা উপশিরা চিনি। তুই আক্রমণ করলে পাল্টাপাল্টি লড়াই হবে, আর সেই লড়াইয়ে জেতা হারা থাকবে না, থাকবে শুধু ধ্বংস। তুই কি সত্যি তোর লুমিনাস ভ্যানগার্ডকে শ্মশান বানাতে চাস? আরভিক বাঁকা হাসল। তার চোখের মণিগুলো যেন সাপের মতো চিকচিক করে উঠল। আরভিক তাচ্ছিল্য করে বলল, লড়াই যখন সামনে সমান হয়, তখন ধ্বংসটাই তো আসল নেশা ফারিস। তুই আমাকে ভয় দেখাচ্ছিস, যার পায়ের নিচে
প্রতিদিন কয়েক ডজন লাশ জমা পড়ে। তাকে ধ্বংসের ভয় দেখে লাভ নেই। মেহনুর আজ বুদ্ধিতে জিতেছে ঠিকই, কিন্তু কাল যদি সে নিখোঁজ হয়ে যায়, তখন তোর এই পলিটিক্যাল মাস্টার মাইন্ড কি তাকে খুঁজে বের করতে পারবে? ফারিস এবার আরভিকের চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখের দৃষ্টিতে এমন এক শীতল কাঠিন্য এলো যে আরভিক নিজেও এক মুহূর্তের জন্য থমকে গেল। ফারিস বলল, মেহনুর নিখোঁজ হওয়ার 1 মিনিটের মাথায় তোর 7 জন শীর্ষ কিলার এই শহরের নর্দমায় পড়ে থাকবে। তোরা মাফিয়ারা ভাবিস তোদের ক্ষমতা অসীম, কিন্তু ক্ষমতার আসল উৎস হলো পর্দার আড়ালের মানুষগুলো। আমার একটা সিগন্যালে তোর পোর্টে থাকা কার্গো থেকে শুরু করে তোর বাসার ডাইনিং টেবিল পর্যন্ত সব ঘেরাও হয়ে যাবে। আমরা দুজনেই জানি কেউ কাউকে পুরোপুরি ধ্বংস করতে পারবো না, কিন্তু ক্ষতিটা কার বেশি হবে সেটা একবার ভেবে দেখিস। তুই তোর মাফিয়াগিরি পকেটে রাখ, আর আমি আমার রাজনীতি ডেস্কে রাখি। এটাই তোর জন্য মঙ্গল। আরভিক আর কোনো কথা বলল না। সে বুঝলো ফারিস শুধু মুখের কথা বলছে না, সে প্রতিটি শব্দের পেছনের ক্ষমতাটা ধারণ করে। আরভিক তার সানগ্লাসটা চোখে দিয়ে শেষবারের মতো ফারিসের দিকে তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। ফারিস এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। কক্ষের নিস্তব্ধতা আবার ফিরে এলো। সে বিড়বিড় করে নিজেকেই বলল, সাপের বিষ আছে ঠিকই, কিন্তু বিন বাজাতে আমি জানি আরভিক। খান প্যালেসের বিশাল সদর দরজায় এসে যখন মেহনুরের BMW গাড়িটি থামলো, চারপাশের নিস্তব্ধতায় আভিজাত্যের একটা ছাপ স্পষ্ট হয়ে উঠল। গাড়ি থামার সাথে সাথে ইউনিফর্ম পরা গার্ডরা ক্ষিপ্রতার সাথে এগিয়ে এলো। পেছনের দরজা খুলে দিতেই ফারিস তার দীর্ঘদেহী অবয়ব নিয়ে রাজকীয় ভঙ্গিতে নেমে এলো। গার্ডটি যখন মেহনুরের পাশের দরজা খুলতে উদ্যত হলো, ফারিস হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। তার চোখের ইশারায় এক ধরনের কর্তৃত্ব ছিল, যা দেখে গার্ডটি তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। ফারিস নিচে এগিয়ে গিয়ে ধীর লয়ে মেহনুরের পাশের দরজাটি খুলে ধরল। এক হাত দরজার উপর রেখে কিছুটা ঝুঁকে পরিহাসের স্বরে বলল, বেরিয়ে আসুন ম্যাডাম, আপনার রাজপ্রাসাদ উপস্থিত। মেহনুর তখনও তার ল্যাপটপের স্ক্রিনে ডুবে আছে, আঙুলগুলো কিবোর্ডে ঝড়ের গতিতে চলছে। ফারিসের কথা শুনে সে কেবল একবার ছোট করে মাথা দুলালো। ল্যাপটপটা হাতে নিয়ে কোনো কথা না বলে গটগট করে ভেতরে ঢুকতে শুরু করলো। তার এই কাজের প্রতি চরম একাগ্রতা দেখে ফারিস হালকা হাসলো। তারপর দুই দিকে মাথা দুলিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলল, বাপ রে, কাজের প্রতি যা মনোযোগ! এই মনোযোগের অর্ধেক যদি আমার দিকে দিত, তবে এতদিনে আমার বাবা মা নাতিপুতির মুখ দেখে দাদাগিরি শুরু করে দিত। ফারিস ঘাড় ঘুরিয়ে গাড়ির ভেতরে নজর দিতেই দেখলো মেহনুর তাড়াহুড়োয় তার ফোন আর পার্সটা সিটের উপরেই ফেলে গেছে। সে একটু ঝুঁকে ফোন আর পার্সটা হাতে তুলে নিল। তারপর সজোরে গাড়ির দরজাটা লাগিয়ে মেহনুরের পিছু পিছু ভেতরে যেতে লাগলো। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত মুগ্ধতা মেশানো বাঁকা হাসি। এদিকে মাহির হাতে কফির মগ নিয়ে রেলিংয়ে হেলান দিয়ে নিচের দিকে আঙুল উঁচিয়ে হাসিতে ফেটে পড়ছে। নিচে তখন দেখা যাচ্ছে ফারিস এক হাতে মেহনুরের দামি লেডিস পার্স আর অন্য হাতে তার ফোন নিয়ে ঠিক কোনো অনুগত সহকারের মতো মেহনুরের পেছনে পেছনে হাঁটছে। মাহির হাসতে হাসতে ড্রয়িং রুমের ভেতর থাকা বাকিদের উদ্দেশ্য করে বলে উঠল, ওরে ভাই রে, কেউ দেখ এটা, রাজনীতির ময়দান কাঁপানো ফারিস ভাই এখন লেডিস পার্স হাতে নিয়ে ডিউটি দিচ্ছে। একটু থেমে চুমুক দিয়ে আবারও বলল, দেখো না গাইস, জনগণের বউ পাগলা নেতার কি দশা। গাইস দেখো না গাইস একবার। মাহিরের এই টিটপুনি শুনে ভেতর থেকে নিহান আর নীলর সাথে কৌতূহলী হয়ে দৌড়ে ব্যালকনিতে চলে এলো। মাহির হাতে কফির মগ নিয়ে রেলিংয়ে হেলান দিয়ে নিচের দিকে আঙুল উঁচিয়ে হাসিতে ফেটে পড়ছে। নিচে তখন দেখা যাচ্ছে ফারিস এক হাতে মেহনুরের দামি পার্স আর অন্য হাতে তার ফোন নিয়ে ঠিক কোনো অনুগত সহকারীর মতো মেহনুরের পেছনে পেছনে হাঁটছে। আর মেহনুর ল্যাপটপে মুখ গুজে তাকে পাত্তা না দিয়েই কটকট করে ভেতরে ঢুকছে। মাহির হাসতে হাসতে আবার বলে উঠল, ওরে কেমন ভিডিও কর এটা, দিস ইজ গোল্ডেন মোমেন্ট গাইস, জনগণের বউ পাগলা নেতার কি দশা দেখো। নিহান রেলিং দিয়ে ঝুঁকে পড়ে চোখ বড় বড় করে দৃশ্যটা দেখল। তারপর মাহিরের পিঠে একটা চাপড় মেরে ফোরন কাটল। আরে এটা তো শুধু পার্স ধরা, কয়েকদিন পর দেখবি ফারিস ভাই মেরুনের ল্যাপটপ ব্যাগে কাঁধে নিয়ে বাজার সবজি কিনতেও যাচ্ছে। নেতার পাওয়ার ঘরের বাইরে, ঘরের ভেতরে উনি শুধুই মেজর অর্ডারের চাকর। নীলও খিলখিল করে হেসে উঠে বলল, তোমরা খুব পচা, ভাইয়াকে পচানো হচ্ছে, কিন্তু দেখো না ভাইয়াকে কি কিউট লাগছে, পাঁচটা হাতে নিয়ে মনে হচ্ছে একদম পারফেক্ট জেন্টলম্যান।
মাহির কফিতে একটা চুমুক দিয়ে নাক সিটকে বলল, কিউট না সাই, একেবারে জোরজার পাস্তার। দেখ না, মেহনুর একবার ফিরেও তাকাচ্ছে না। নিচে ফারিস হয়তো ওপরের হাসাহাসির শব্দটা শুনতে পেল। সে মাথা তুলে বেলকনির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে একটা ইশারা করতে মাহির সাথে সাথে মগ্নি রুমের ভেতর দৌড় দিল। ভেতরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাপরে, নেতা দেখে ফেলেছে। এখন যদি উপরে এসে পার্স দিয়ে বাড়ি মারে তবে কপাল ফেটে চৌচির হয়ে যাবে। নিহান হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়ে বলল, পার্স দিয়ে মারবে না ভাই, ভয় নেই। ওটা তো মেহনুর আপার পার্স। ওখানে যদি আসর লাগে তবে ফারিস ভাইয়ের নিজের খবর হয়ে যাবে। বেলকনি থেকে তাদের হাসাহাসির শব্দে খান প্যালেসের গুমট ভাবটা যেন মুহূর্তেই হালকা হয়ে গেল। ফারিস নিচে দাঁড়িয়ে মাহিরদের বাদরামিটা টের পেয়েছিল। সে যখন দেখল মাহির ব্যালকনি থেকে ঝুঁকে পড়ে তাকে নিয়ে তামাশা করছে, তখন সে শান্তভাবে মাথা তুলে ওপরের দিকে তাকালো। রোদে ঝলমল করা স্যুটের উপর ফারিসের সেই তীক্ষ্ণ আর চোখ রাঙানো দৃষ্টি দেখে মাহিরের হাসিতে যেন এক মুহূর্তে ব্রেক লাগলো। ফারিসের সে এক মুহূর্তের চাহনিতেই মিশেছিল মারাত্মক এক হুমকি। ফারিসের সে আগুন ঝরা চোখে শাসন করার ব্যালকনিতে থাকা মাহির আর বাকিদের হাসাহাসি এক সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল, যেন কোনো জাদুমন্ত্রে সবার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। মাহির আর এক মুহূর্ত দেরি না করে কফির মগ হাতে নিয়ে ছিটকে ভেতরের দিকে দৌড় দিল। বাকিরাও যেদিকে পারল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস। আলভারেজ চৌধুরীর ব্যক্তিগত কেবিনটি আভিজাত্য আর ক্ষমতার এক জমাট প্রদর্শনী। বিশাল কক্ষটির দেয়াল জুড়ে মেহগনি কাঠের কারুকাজ, মেঝেতে বিছানো দামি পার্সিয়ান কার্পেট, আর ছাদ থেকে ঝুলছে ঝকঝকে ক্রিস্টাল ঝাড়বাতি। কক্ষের একদিকের পুরো দেয়ালটা কাচের, যেখান থেকে শহরের ব্যস্ত আকাশচুম্বী দালানগুলো দেখা যায়। কিন্তু ঘরের ভেতরের পরিবেশ এখন বাইরের রোদের চেয়েও অনেক বেশি তপ্ত আর থমথমে। বস চেয়ারে বসা আলভারেজ, তার ঠিক উল্টো পাশে সোফায় বসে আছেন শাহবাজ পাটোয়ারি। তার মুখে চুরুট নেই, বরং কপালে চিন্তার ভাঁজগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি একটু ঝুঁকে বসে আলভারেজ চৌধুরীর গম্ভীর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। পাটোয়ারি সাহেবের চোখে মুখে একটা অস্থিরতা। কক্ষের ভেতরে পিংপতন নীরবতা ভেঙে শাহবাজ পাটোয়ারি নিচু কিন্তু কর্কশ্বরে বললেন, আলভারেজ সাহেব, অ্যান্টি ঘোড়ায় কি আর সমাধান মিলবে? ওই ছুরি আর ফারিস মিলে তো আমাদের বাজারের মাঝখানে নাঙ্গা করে ছেড়ে দিল। ইনভেস্টরদের সামনে আমাদের যে প্রেস্টিজ ছিল সেটা তো এখন মাটির নিচে। আলভারেজ চৌধুরী আংটি ঘুরানো থামালেন না। জানালার বাইরের দিকে তাকিয়ে থেকেই দাঁতে দাঁত চেপে জবাব দিলেন, যে যত উপরে ওঠে তার পতনের শব্দ তত বেশি ভিতরে হয় পাটোয়ারি সাহেব। মেহনুর আজ বুদ্ধিতে যেতেছে, কিন্তু এই বুদ্ধিতে তার কাল হবে। আমি চৌধুরী সাম্রাজ্যের গড়তে যতটা সময় নিয়েছি ওটা ধ্বংস করতে আমি তার চেয়ে অর্ধেক সময়ও নেব না। তবে এবার লড়াইটা কেবল ফাইট আর প্রেজেন্টেশনে সীমাবদ্ধ থাকে না। তার ওই শান্ত কিন্তু বিষাক্ত কণ্ঠে শাহবাজ পাটোয়ারি একটা শীতল ভয় অনুভব করলেন। তিনি বুঝলেন আলভারেজ চৌধুরী এবার এমন কোনো চাল চালছেন যেখানে নীতি নৈতিকতার কোনো স্থান নেই। নীরবতা ভেঙে শাহবাজ পাটোয়ারি বলে উঠলেন, খানা আমাদের শত্রু সেটা না হয় বুঝলাম, তবে কারা এই পাইথন গ্যাং এর লোক? তারা কেন আমাদের টার্গেট করবে? আলভারেজ আংটি ঘুরানো থামালেন না। জানলার বাইরে নির্লিপ্ততার দৃষ্টি রেখে শান্ত গলায় বললেন, পাইথন গ্যাংকে টার্গেট হলো অ্যাকুইলা। শাহবাজ পাটোয়ারি আতকে উঠে বললেন, তার মানে কি ওই পাইথন গ্যাং একিউলার থেকেও ভয়ঙ্কর? যেভাবে তারা একিউলাদের উপর হামলা করেছে তাতে তো এটাই বোঝা যাচ্ছে। আলভারেজ নিজের রিভলভিং চেয়ারটা বাবুয়ানি ভঙ্গিতে ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করলেন, হু আর ইউ মিস ভ্যানিলা? শাহবাজ পাটোয়ারি আবারও নিজের ক্ষোভ প্রকাশ করলেন, রশিদ তালুকদারের সাথে কি শত্রুরা থাকতে পারে ওই ডেভিলার? নাকি এই সুযোগে খান্না এসব করিয়ে নিয়েছে? যদি খান্না এটা করিয়ে থাকে তবে রশিদদের মৃত্যুতে আমার যে পরিমাণ টাকার লোকসান হয়েছে তা আমি শুধু আসলে উসুল করে ছাড়বো। বলেই তিনি রাগে দাঁত কিরমির করে উঠলেন। আলভারেজ তীক্ষ্ণ দৃষ্টিতে একবারে শাহবাজের দিকে তাকিয়ে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন, আর যদি এটা ডেভিলাইট করে থাকে তবে? শাহবাজ পাটোয়ারির মুখটা এবার চুপসে গেল। তিনি ঢোক গিলে আমতা আমতা করে বললেন, না মানে শুধু শুধু কেন? তার অবস্থা দেখে আলভারেজ এবার শব্দ করে হাসলেন।
সেই হাসিতে বিদ্রুপের ছটা ছিল স্পষ্ট। তিনি আলতো স্বরে বললেন, থামুন শাহবাজ সাহেব, বলতে গিয়েই যখন আপনার এই দশা, তবে লড়তে গেলে তো আপনাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। যেখানে আপনার নিজের ভাতিজার গ্যাং কুপকাত হয়ে গেল, সেখানে আপনি লড়বেন পাথনের সাথে? নাইস জোকাস। শাহবাজ পাটোয়ারি মুখ বাঁকালেন। পাশে দাঁড়ানো রিজভি মুখ টিপে হাসছে। তার পেট ফেটে হাসি এলেও সে জানে এখানে হাসলে বিপদ অনিবার্য। শাহবাজ পাটোয়ারি নিজেকে সামলে নিয়ে বললেন, পাইথন গ্যাং যদি এতটাই শক্তিশালী হয় তবে একুলা গ্যাংয়ের সাথে ডিল ক্যান্সেল করে কোহিনুরের জন্য পাইথনের সাথে হাত মিলাও। এই কথা শুনতেই আলভারেজ সজোরে ডেস্কে একটা ঘুষি মারলেন। তার চেহারায় বিরক্তি ফুটে উঠল। তিনি উপহাসের স্বরে বললেন, আপনার মতো মরিচিকা ধরা জঙ্গলি মগজ নিয়ে আমি ব্যবসা সাম্রাজ্য নিজের নাম করিনি শাহবাজ সাহেব। আপনার বুদ্ধিতে আর নয়, আমার সাথে আছে সেইটুকুই যথেষ্ট। আর কি বললেন? একুইলা ক্যান্সেল করবেন? শুনুন মিস্টার পাটোয়ারি, অতি লোভে তাঁতি নষ্ট করবেন না। যে নৌকায় আছেন সেটাতেই শক্ত করে ধরে বসে থাকুন। শাহবাজ পাটোয়ারি মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বললেন, সুযোগ পেলেই হলো। আমায় ছোট করার একটা সুযোগ হাতছাড়া করতে রাজি নয় এই ভদ্রলোকটা। রিজভি পাশ থেকে কথাগুলো শুনতে পেয়ে এবার আর নিজেকে সামলাতে পারল না। সে সব শব্দে হেসে উঠল। শাহবাজ পাটোয়ারি রেগে মেগে রিজভিকে ধমক দিয়ে বললেন, চুপ কর বেয়াদব, দাঁতে কি জল হয়েছে বেশি? ধরে রাখতে না পারলে কিলে বইগঙ্গায় ঢাল। তারপর আলভারেজের দিকে ঘুরে বললেন, এই অপদার্থটাকে কেন রেখেছে এখানে? বিদায় করো একে আমার সামনে থেকে। বলেই তিনি রাগে ফুসফুস করতে লাগলেন। রিজভির হাসি থামার নাম নেই। সে ঠোঁট কামড়ে হাসি থামিয়ে মনে মনে ভাবল, কথায় আছে না, শাশুড়ির ঝাল বিড়ালের ওপর ঝাড়া, ঠিক তেমনি বস। শাহবাজ সাহেবকে অপমান করলো আর উনি সেই ঝাল ঝাড়ছেন আমার উপর। আলভারেজ চৌধুরী ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বললেন, ও অন্তত আপনার থেকে একটু কম অপদার্থ। কথাটা শুনে শাহবাজ পাটোয়ারি রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছেন এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের ইজ্জতের ফালুদা বানানো। তিনি চলে যেতে আলভারেজ সেই প্রস্থান পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, একুইলাকে কুপকাত করার আপনি ভাবছেন পাইথন শক্তিশালী, কিন্তু আপনি ভুল মিস্টার পাটোয়ারি। মাফিয়াদের থেকেও বড় মাফিয়া এই খানরা। পরিস্থিতি মাফিয়াদের তৈরি করে ভয়ঙ্কর হতে শেখায়, কিন্তু খানরা তো জন্ম থেকেই এই আগুনের ভেতর দিয়ে উঠেছে। খানরাও গুলি চালাতে জানে, শুধু তফাৎ মাফিয়ারা সামনে থেকে বন্দুক চালায় আর খানরা পকেটে রেখে। তবে খানদের শেষ করতে হলে তাদের আগে তাদের কলিজায় আঘাত করতে হবে, আর যা আমি খুব শীঘ্রই করব। তিনি হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকা রিজভিকে ডাকলেন। রিজভি। রিজভি সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি জি বস, বলুন। আলভারেজের চোখে মুখে এক রহস্যময় হাসি ফুটল। তিনি চেয়ার ঘোরাতে ঘোরাতে হুকুম দিলেন, খান পরিবারের সবচেয়ে নীরব ফুলটির বিস্তারিত তথ্য আমার চাই। রিজভি শুনেই ঢোক গিলে বলল, কিন্তু স্যার। আলভারেজ সাথে সাথে ধমক দিয়ে বললেন, আলভারেজ ডাস নট ওয়ান্ট টু হিয়ার এনি ইজ অর রাইটস, আন্ডারস্টুড? রিজভি ভয়ে কাচুমাচু হয়ে গেল এবং মাথা নিচু করে সম্মতি জানিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসে অঝরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আদ্রিকা। তার চারপাশটা রণক্ষেত্রের মতো হয়ে আছে। দামি হুইস্কির বোতল আর কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। লীনা তাকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ। হঠাৎ আদ্রিকা পাশে পড়ে থাকা মদের বোতলটা সজোরে ছুঁড়ে মারতে গেলে কেউ সমীরে সেটা মাঝপথেই ধরে ফেলল। তারপর মেজাজ হারিয়ে গর্জে উঠে বলল, স্টপ ইট আদরি, নিজেকে এইভাবে শেষ করে কি পাবি? ঠিক সেই মুহূর্তে শাহান আরভিক বাড়িতে ফিরে আদ্রিকার এই অবস্থার কথা শুনে ঝড়ের গতিতে রুমে ঢুকল। তার পরনে থাকা দামি কোটটা খুলে নির্ঝরের হাতে ধরিয়ে দিল সে। নিজের সাদা শার্টের হাতা ভাঁজ করতে করতে সে ধীর পদে আদ্রিকার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের জমাটবদ্ধ গাম্ভীর্য। শাহান আরভিককে দেখা মাত্রই লীনা ভয়ে তটস্থ হয়ে আদ্রিকার পাশ থেকে উঠে রুমের এক কোণে গিয়ে দাঁড়ালো। শাহান ঘরের চারপাশে তাকিয়ে সে নির্ঝরের দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা কিন্তু হুকুমের স্বরে বলল, নির্ঝর, আই ওয়ান্ট দিস রুম ক্লিন নাইট অ্যাওয়ে। নির্ঝর সাথে সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। সে লীনার দিকে তাকিয়ে বিনীত কিন্তু দৃঢ় স্বরে বলল, নীলা ম্যাম আপনাকে ড্রাইভার বাড়িতে পৌঁছে দেবে, প্লিজ বসুন।
লেনা আদ্রিকার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে বিদায় জানালো, তারপর কোনো কথা না বাড়িয়ে নির্ঝরের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। রুমের ভেতরে এখন কেবল আদ্রিকা আর শাহান আর ভিক। বাইরের কোলাহল থেমে গিয়ে ঘরটিতে এখন এক বিষণ্ণ আর থমথমে নীরবতা বিরাজ করছে। শাহান মেঝেতে হাঁটু গেড়ে বসলো আদ্রিকার পাশে। তার এক সময়ের চঞ্চল বুনটা আজ এভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে দেখে শাহানের পাথরে মনেও যেন ফাটল ধরল। সে আদ্রিকার মাথায় হাত রেখে অত্যন্ত কোমল সুরে বলল, এভাবে কাঁদে না জান বাচ্চা, তোর চোখের জল সহ্য করার ক্ষমতা এই শাহানের নেই। আদ্রিকা নিজের ভেতরের কষ্ট আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল, আমি আর নিতে পারছি না ভাইয়া, শুধু তোমার জন্য আজও আমি চুপ আছি। শাহান দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। নিজেকে শান্ত করার এক চরম চেষ্টা চালিয়ে ধীর আর শীতল স্বরে বলল, তোর যদি এতটাই ঘৃণা হয় তবে তাকে শেষ করার আগে তোর এই ভাইকে শেষ করে দে জাদুরি। তোর কষ্ট কমানোর জন্য আমি নিজের ধ্বংসও মেনে নেব। আদ্রিকা হাত দিয়ে চোখের জল মুছে ফেলল। আর দৃষ্টিতে তখন এক অদ্ভুত তাচ্ছিল্য। সে শাহানের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তবে শুনে রাখো ভাইয়া, তুমি ফারিস খানকে ধ্বংস করার আগে আমাকে শেষ করে দিও, কারণ তাকে ছাড়া আমার অস্তিত্ব নেই। শাহান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোনো এক প্রাণহীন রহস্যময় হাসি ফুটে উঠল। সে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, জীবন তো অনিশ্চিত দাদুরি। আমরা জানি কিছু জিনিস আমাদের ভাগ্যে নেই, তবুও তো আমরা হাত বাড়িয়ে থাকি। যদি সেই কাঙ্ক্ষিত ফুল আমাদের না জোটে তবে কি আমরা থেমে থাকবো? হয়তো ফুলটা আমাদের হবে না, কিন্তু সেই ফুলকে আগলে রাখা বিষাক্ত কাঁটাগুলো তো আমি উপড়ে ফেলতে পারি। আদ্রিকা শাহানের এই রূপক কথার অন্তর্নিহিত অর্থ বুঝে ফেলল। সে এক প্রকার তাচ্ছিল্যের হাসি হেসে পাল্টা জবাব দিল, সেই কাঁটা ওফরানোর আগে এটা ভুলে যেও না ভাইয়া যে ওই কাঁটাগুলো আছে বলেই ফুলটা আজও টিকে আছে। আর ওই কাঁটারও কিন্তু একজন অতন্ত্র পাহারাদার আছে। তাই কাঁটা ওফরাতে যাওয়ার আগে একবার ওই পাহারাদারের সাথে মোকাবিলা করে নিও ভাই। সেই লড়াইয়ে তুমি টিকবে তো? আদ্রিকার এই প্রচ্ছন্ন হুমকি শাহানকে ভাবিয়ে তুলল। সে বুঝতে পারল ফারিস খানের প্রতি আদ্রিকার এই অদ্ভুত মোহ বা টান তাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। মেহনুর ড্রয়িং রুমের সেই উত্তপ্ত আবহাওয়া থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠে এলো। নিজের রুমে যাওয়ার আগে হঠাৎ মেহরিনের রুমের দিকে চোখ পড়তেই সে থমকে দাঁড়ালো। ঘড়িতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অথচ মেহরিনের ঘরের দরজাটা এখনও সামান্য ভেজানো আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মেহনুরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। হাতে থাকা ল্যাপটপটা অফ করেই সে অতি সন্তর্পণে মেহরিনের ঘরে পা রাখল। ওকে দিয়ে দেখল মেহরিন এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বিকেলের ম্লান আলোয় তার শান্ত মুখটা দেখে মেহনুরের ঠোঁটে এক টুকরো ম্লান হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে মেহরিনের বিছানার পাশে গিয়ে বসল। মেহনুর আলতো করে মেহরিনের কপালে হাত রাখল। না, জ্বর নেই, শরীর একদম স্বাভাবিক। পরম মমতায় সে মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিল এবং নিচু হয়ে তার কপালে একটি স্নেহের পরশ এঁকে দিল। ঠিক সেই মুহূর্তে মেহনুরের কবজিতে থাকা স্মার্ট ওয়াচটি কেঁপে উঠল। একটি তীক্ষ্ণ নোটিফিকেশনের শব্দে সে সজাগ হয়ে উঠল। মেহরিনের পাশ থেকে সরে এসে ঘড়ির স্ক্রিনে চোখ বোলাতেই মেহরিনের চোখের মনে স্থির হয়ে গেল। আতঙ্কে তার রক্ত যেন হিম হয়ে এলো। নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, ওহ শিট, হাউ ক্যান আই ফরগেট ইট। পরমুহূর্তে সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে তখন তীব্র ব্যস্ততা আর ভয়ের ছাপ। করিডোর দিয়ে দ্রুত বড় বড় পা ফেলে নিচে নামতে নামতে সে চিৎকার করে ডাকল, নিহান, নিহান কোথায় তুই? সিঁড়ি দিয়ে নামার সময় মেহনুরের মনে হচ্ছিল সময় যেন তার হাত থেকে বালির মতো ফুরিয়ে যাচ্ছে। মেহনুর সিঁড়ি দিয়ে নামতে নামতে হন্তদন্ত হয়ে তার ফোনটা বের করলো। দ্রুত কন্ট্যাক্ট লিস্ট ঘেটে পাপা নাম্বারে কল দিল সে। ফোনে রিং হওয়ার প্রতিটি সেকেন্ড যেন তার কাছে এক একটি যুগের মতো মনে হচ্ছিল। ওপাশে কল রিসিভ হতেই মেহনুর কোনো মতে রুদ্ধ কণ্ঠে বলে উঠল, পাপা। মেহনুরের গলার স্বর এক ধরনের আকুতি আর চাপা আতঙ্ক ছিল, কিন্তু ওপাশ থেকে নওয়াজ খান তার কথা শেষ করার সুযোগই দিলেন না। গম্ভীর অথচ শান্ত গলায় তিনি শুধু বললেন, আমাদের ফ্লাইট সন্ধ্যায় ল্যান্ড করবে। বলেই তিনি লাইনটা কেটে দিলেন। বিকেলের সোনাছড়া রোদ তখন জানলার পর্দা ছিঁড়ে ঘরের মেঝেতে এসে পড়েছে। আসরের আজানের পবিত্র সুর দূর থেকে ভেসে আসছে, যা নিস্তব্ধ চরাচরকে এক মায়াবী শান্তিতে ভরিয়ে দিচ্ছে। আজানের সেই ধ্বনি কানে চেতেই মেহরিন ধরফরিয়ে বিছানায় উঠে বসল।
দুহাতে চোখ কসলাতে কসলাতে সে উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকালো। ঘুম থেকে ওঠার এই সময়টা তার জন্য বড় অদ্ভুত, ঠিক যেন বাংলা সিনেমার স্মৃতিশক্তি হারানো নায়িকার মতো। সে বুঝে উঠতে পারে না এখন দিন না রাত। বালিশের নিচে হাতড়ে ফোনটা বের করলো মেহরিন, কিন্তু স্ক্রিনটা অন্ধকার, চার্জ নেই। বিরক্তি নিয়ে ফোনটা চার্জে বসিয়ে সে ধীর পায়ে মেঝেতে নামলো। দেয়াল ঘরের টিকটিক শব্দ ছাপিয়ে তার নজর গেল কাটার দিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এত বেলা পর্যন্ত ঘুমানোর কারণ খুঁজতে গিয়েই কাল রাতের সেই ভয়াবহ অথচ রহস্যময় স্মৃতিগুলো তার মগজে হাতুড়ি পেটা করতে লাগলো। তড়িঘড়ি করে আলমারি খুলে কাল রাতের সেই ব্লেজারটা বের করলো সে। পকেট থেকে বের করে আনলো সেই কাঙ্ক্ষিত লায়ন ফেস লকেটটা দু হাতের তালুতে চেপে ধরে সোফায় ধপ করে বসে পড়লো মেহরিন। লকেটের সেই রূপালী আভা তার চোখের লোনা চলে ঝাপসা হয়ে এলো। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, কেন কেন আপনি এমন লুকোচুরি খেলছেন আমার সাথে? কেন হাতের নাগালে এসেও ছোঁয়ার ধরার বাইরে চলে যান আপনি? একটু থেমে অরুণার খোটে চোখ মুছে ভাঙা গলায় আবার বলতে শুরু করলো, কাল রাতে সে স্টার যদি আপনি হয়ে থাকেন, তবে কেন আমায় বাঁচাতে এসেছিলেন? আমায় বাঁচিয়ে আবার কেন অন্ধকারে হারিয়ে গেলেন? সে লকেটটা বুকের সাথে সজোরে চেপে ধরল, যেন এর মাধ্যমে সেই রহস্যময় মানুষটির হৃদস্পন্দন অনুভব করতে চাইছে। মেহরিনের কণ্ঠে এক করুণ আরতি ঝরে পড়ল। আমি জানি চাইলেই সব কিছু পেতে হবে, এমন কোনো শব্দ নেই আমার ডিকশনারিতে, কিন্তু আপনাকে এক নজর পাওয়ার চেষ্টা করাটাও কি অন্যায়? আপনি কি আমার কপালে নেই? অন্তত একটি বার সামনে এসে কি বলতে পারেন না যে আপনি আছেন? বিধাতা কি আপনাকে শুধু আমার দীর্ঘশ্বাসের মাঝেই লিখে রেখেছেন? তার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে তুমড়ে মুচড়ে যাচ্ছে। সে লকেটের সিংহের মুখটা যেন তাকে বিদ্রুপ করছে। মেহরিন আকুল হয়ে বলতে লাগলো, যদি আপনি আমার ভাগ্যের ললাটে লিখনই না হন, তবে অন্তত আমার চোখের তৃষ্ণা মেটাতে একবার তো দেখা দিতে পারতেন। এই লকেটের শীতল স্পর্শ দিয়ে কি আর কলিজার আগুন নিভানো যায়? সে জানলার বাইরে দিগন্তের দিকে তাকিয়ে রইল, যেখানে আলো আর আধারের সন্ধানীক্ষণে আকাশটা রক্তিম হয়ে উঠেছে, ঠিক মেহরিনের হৃদয়ের কত বিক্ষত অবস্থার মতো। মেহরিন আর কিছু না ভেবে ধীর পায়ে উঠে লকেটটি অতি শান্তপর্ণে একটি বক্সে রেখে আলমারে লক করে দিল। নিচের ভেতরে অস্থিরতা দমন করে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দরজার দিকে পা বাড়ালো সে, কিন্তু দরজার হাতল ঘোরাতেই মেহরিন স্তম্ভিত হয়ে গেল। তার চোখ কপালে তুলে অবাক হয়ে বিড়বিড় করল, এ কি, দরজার বাইরে থেকে লক করলো কে? মেহরিন আপ্রাণ চেষ্টা করলো হাতল ঘুরিয়ে দরজা খোলার, কিন্তু ভেতর থেকে তা অসম্ভব। তার মেজাজ এবার চড়ে গেল। সে চিৎকার করে ডাকতে লাগলো, আপু, এই মিরান, নীলু, কোথায় তোরা? কি আমায় দরজা লক করেছে? মিরান, এই মিরানের বাচ্চা, দরজা খোল। এদিকে মেহরিনের এই চিৎকার শুনে দরজার ওপাশে দাঁড়িয়ে নিহাদ মারু আর মিরান টিপ টিপ করে হাসছে। মেহনুর তাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে গম্ভীর গলায় করা শাসন দিয়ে বলল, খবরদার, ওর দরজা কেউ খুলবি না। আমি আধ ঘন্টার মধ্যে ফিরছি, এসে আমি নিজে খুলবো। আর ওকে শুধু বলে দিস যে খাবার ভেতরে দেওয়া আছে, হাত মুখ ধুয়ে যেন খেয়ে নেয়। এই বলেই মেহনুর নিহান আর মারোয়াকে নিয়ে দ্রুত বাড়ির বাইরে বের হয়ে গেল। অন্যদিকে মেহরিন দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে ক্লান্ত হয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তার নজর গেল সোফার টি টেবিলের ওপর রাখা খাবারের ট্রে আর তার পাশে থাকা একটি চিরকুটের দিকে। সে দ্রুত চিরকুটটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। তাতে লেখা ছিল, 2 ঘন্টার মধ্যে নিচে আসা তোর বারণ। কেন, কি কারণ তা আমি কাউকে এক্সপ্লেইন করতে বাধ্য নই, তাই যেটা বলেছি সেটা মাথায় থাকে যেন। সাথে ঘুম থেকে উঠে খাবার আর ওষুধ যেন ঠিক মতো খাওয়া হয়। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে বুঝল এটি নির্ঘাত মেহনুরের কাজ। তার আপু যখন কোনো বিষয়ে জেদ ধরায় তখন আর কিছু করার থাকে না। অগত্যা মেহরিন আর কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সন্ধ্যা ঘনিয়ে চারপাশ এখন খুটখুটে অন্ধকারে ঢেকে গেছে। শহরের এক কোণে পড়ে থাকা এই পরিত্যক্ত সোমিলটি এখন যেন এক জীবন্ত নরক। কয়েক বছর ধরে বন্ধ পড়ে থাকায় পুরো সোমিল জুড়ে এক ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ। চারদিকের জংধরা টিনের চালে বাতাসের ধাক্কায় এক ধরনের বিকট শব্দ হচ্ছে। করাত কলের সেই বড় বড় ধারালো করাতগুলো এখন মরিচা পড়ে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। সেই নিকশ কালো অন্ধকারের মাঝে হঠাৎ একটা আগুনের ফুলকি জ্বলে উঠল।
ফারহান আয়েশ করে 2 আঙুলের ফাঁকে সিগারেট ধরে টান দিচ্ছে। সিগারেটের লালচে আভা যখন তার মুখের ওপর পড়ছে তখন তাকে কোনো দুর্ধর্ষ শিকারীর মতো লাগছে। তার পরনে থাকা স্কাই ব্লু শার্টটির সামনের দিকের সব কটি বোতাম খোলা, হাতাগুলো কোনোই পর্যন্ত ভাঁজ করা। এক সময়কার ঝকঝকে নীল শার্টটি এখন চেনা দায় বুকের ওপর থেকে নিচ পর্যন্ত কালচে লাল রক্তের ছোপ ছোপ দাগে মাখামাখি হয়ে আছে। সেই তাজা রক্তের লোনাগন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। ফারহানের ঠিক সামনেই 4-5টা মানুষ মাংসপিণ্ডের মতো আধমরা হয়ে পড়ে আছে। তাদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত সোমিলের কাঠের গুঁড়োর সাথে মিশে এক কদর্য কাদা তৈরি করেছে। ফারহান অত্যন্ত নির্লিপ্ততা ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়ল। ধোঁয়ার কুয়াশা তার চোখের মণি দুটোকে আরও রহস্যময় করে তুলল। সে তার রক্তমাখা হাত দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে দিয়ে পড়ে থাকা দেহগুলোর দিকে এক নজর তাকালো। তার মুখে কোনো অনুশোচনা নেই, আছে কেবল এক পৈশাচিক তৃপ্তি। সে আবার জোরে এক টান দিয়ে সিগারেটের ছাইগুলো ছিঁড়ে ফেলে দিল। এই নীরবতা, এই রক্তের গন্ধ আর এই অন্ধকার ফারহানের কাছে এটাই যেন বসন্তের রাত। ঠিক তখনই সোমিলের প্রবেশ পথে নোমান, রিফাত আর মাহির এসে দাঁড়ালো। তাদের হাতে চকচকে দুটো করে করাতগুলো ঘষে ঘষে তারা এগিয়ে আসছে, আর সেই ঘর্ষণের শব্দে চারপাশের নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক সুর তৈরি হচ্ছে। তাদের মুখে এক রহস্যময় বিভৎস হাসি। অন্ধকারে সেই হাসি আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ফারহানের সামনে আধমরা নিষ্প্রাণ দেহগুলো দেখে নোমান এক ঝলক সেদিকে তাকালো, তারপর ফারহানের দিকে ফিরে করাত ঘষতে ঘষতে হিংস্র চোখে বলল, ফারহান, এগুলো কয় টুকরো করব শুধু বল। শালাদের আজ এই জগতের নিকৃষ্ট জঙ্গলে পরিণত করে দিব, হারামজাদা সব। নোমানের চোখে মুখে তখন এক আদিম উল্লাস। মাহির নিজের হাতে থাকা করাতটা একবার ঘুরিয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, নুমান, শুধু টুকরো করবি কেন রে? ওদের দিয়ে করতকালের মরসের ধরা যন্ত্রণাগুলো তেলকালি করিয়ে নি, কি বলিস? শুয়ারদের রক্ত দিয়ে শান দিলেই তো চলবে। কত সস্তা লেবার, একদম বিনা পয়সায় কাজ হবে। শালারা সব বাস্টার্ড। মাহিরের কথায় এক ধরনের রসিকতা থাকলেও তার চোখে মুখে ছিল নিদারুণ পাশবিকতা। আর রিফাত সেই করাতের বিকট শব্দ আর রক্তে ভেজা পরিবেশ দেখেও হেসে উঠল। তার হাসিটা ছিল হিস্ট্রিয়া মেশানো। দাঁত কেরমের করে সে বলল, এদের মতো ইতর জীবদের জন্য দয়া দেখাতে নেই নোমান। এগুলোকে এমনভাবে খণ্ড খণ্ড করে যে এদের পূর্বপুরুষরাও যেন মনে রাখে খান পরিবারের মেয়েদের উপর কুনজরের ফল কি হয়। এই মাগিগুলোর বাচ্চা সাহস হয় কি করে আমাদের সামনে চোখ তুলে তাকানোর? ফারহান তাদের দিকে মাথা তুলে তাকালো। সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা নিচে ফেলে বুট দিয়ে পিষে দিল। ধোয়ার রিং ঝেড়ে সে ঠান্ডা গলায় বলল, ওয়েলকাম টু দ্য পার্টি বয়েজ। আজ রাতের মেনু তো তোদের সামনেই। ফারহানের মুখে সেই এক চিলতে হাসি যা নোমান, মাহির আর রিফাতের রক্তে আগুন ধরিয়ে দিল। তারা তিনজনে করাতগুলো হাতে নিয়ে আধমরা লোকগুলোর দিকে এগিয়ে গেল। অন্ধকার আর সুমিলের ভৌতিক পরিবেশে যেন আরও ঘনীভূত হয়ে উঠল। শুরু হতে যাচ্ছে এক নতুন বিভৎস অধ্যায়। নোমান যখন করাত উঁচিয়ে একটা ছেলের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ফারহান তার বরফ শীতল কণ্ঠে বাধা দিল। ডোন্ট টাচ। ফারহান তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতের সিগারেটটা নিচে ফেলে বুট দিয়ে পিষে সে ধীর পায়ে এগিয়ে এলো নোমান আর মাহিরদের সামনে। ঠোঁটের কোণে এক পৈশাচিক ডেভিল হাসি ঝুলিয়ে সে বলল, এভাবে কারো খাবার নষ্ট করতে নেই রে। ফারহানের এই ঘোর অর্থ বুঝতে মাহিরদের এক মুহূর্তও সময় লাগলো না। তারা জানতো ফারহান যখন শিকার সামনে নিয়ে আয়েশ করে বসে থাকে তখন তার দখলদারিত্ব হয় এক কচ্ছত্র। মাহির, নোমান আর রিফাত উচ্চস্বরে অট্ট হাসি দিয়ে হাতের করাতগুলো এক পাশে ছুঁড়ে মারল। মাহির হাত কসলাতে কসলাতে বলল, শুভ কাজে তাহলে দেরি কিসের বয়েস? ফারহানের চোখের মনিতে তখন এক পৈশাচিক আনন্দ নাচছে। সে একবার নিচে পড়ে থাকা দেহগুলোর দিকে তাকালো। আধমরা লোকগুলোর অবস্থা বর্ণনা করার মতো নয়। ফারহান একাই তাদের চিবিয়ে অর্ধেক শেষ করে রেখেছে। প্রত্যেকের মুখ মোটা সুতো দিয়ে সেলাই করা, যাতে তাদের আর্তনাদ বাইরে না পৌঁছয়। হাতগুলো এমনভাবে ভেঙে ঝুলছে যে মনে হচ্ছে শরীর থেকে আলাদা হয়ে যাবে যে কোনো সময়। শরীর থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে কয়েক জায়গায়। ফারহান মুখ বিকৃতি করে নিজে থুতু ফেলল।
তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, কিরে কেমন লাগছে? জানিস তোদের জন্য আফসোস হচ্ছে রে বাস্টাররা, কারণ তোরা ভুল জায়গায় হাত বাড়িয়েছিস। কি মনে হয় খান পরিবারের মেয়েরা কি তোদের মতো রাস্তার কুকুরের কাছে এতই সস্তা? কার কলিজায় হাত দিয়েছিস বুঝিসনি? শুয়োরের বাচ্চা, খানদানের বেজ্জতি করার কথা ভাবলি কি করে? সে রাগে ফেটে পড়ে আবার গর্জে উঠল, ছে, নিকৃষ্ট সমাজের কুলাঙ্গার জাতি সব। তোদের ভাগ্য ভালো যে কাল আমার পাখির মুড ভালো ছিল না, তাই তোদের এক রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম, নালে কালই এক একটাকে পিষে সিমেন্ট মিক্সারে ভরে দিতাম।